শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামের 7 টার্মিনালের 5টি এখন বিদেশিদের নিয়ন্ত্রণে। দেশের বাণিজ্য ভবিষ্যতে নিয়ন্ত্রিত হতে পারে বিদেশিদের সিদ্ধান্ত। মানবেতর জীবনের কবলে বাড়ি থেকে ধরে পুশিন করা ভারতীয় নাগরিক ট্রেসপাসিংয়ের বিচার করার জন্য বাংলাদেশও জামিন পাননি। সাংবাদিককে ধরে নিয়ে চাপ দেওয়ার অভিযোগ ডিবির বিরুদ্ধে। নেপথ্যে আসছে বিশেষ সহকারীর নাম। ইউনিয়ন ব্যাংকের রেকর্ড লোকসানে বেরিয়ে পড়েছে ব্যাংকিং খাতের কঙ্কাল। 1 বছরের লোকসান 26,000 কোটি টাকা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার, তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর। রাজস্ব আয়, পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাশুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা। গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের 7টির মধ্যে 5টি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বন্দরের মোট 7টি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে 5টিই এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বে টার্মিনাল। এই মেগা প্রকল্পের 2টি অংশ পরিচালনা করবে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর। এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি পরিচালনা করছে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দর কষাকষি শুরু হয়েছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে। আর বে টার্মিনাল প্রকল্পের 2টি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে। চিটাগাং কন্টেইনার টার্মিনালেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা। এদিকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আরএসজিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী। বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস থেকে 80 থেকে 90 মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আরএসজিটি মাত্র $18 দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। প্রথম 2.5 লাখ টিইউস কন্টেইনার পরিচালনার জন্য বন্দর শুধু এই $18 পাবে। অতিরিক্ত টিইউস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টিইউস ট্যারিফের মাত্র অর্ধেক। উদ্বৃত্ত রাজস্বের মাত্র 30% পাবে বন্দর, বাকি 70% পাবে আরএসজিটি। এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটরের ক্ষেত্রে ঘটে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দর। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির লক্ষ্যে গত 16 নভেম্বর প্রকল্পের দরপত্র মূল্যায়নের জন্য 7 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেছে বন্দর কর্তৃপক্ষ। অথচ নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ার প্রশ্নে রুল শুনানি বুধবার হওয়ার কথা। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন এই রিট করেন চলতি বছর। আদালতে বিচার চলমান অবস্থায় বন্দর কর্তৃপক্ষ নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানান রিট আবেদনকারী আইনজীবী। রিটকারীর আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রিট শুনানির জন্য অপেক্ষমান। আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কার্যক্রম গ্রহণ আদালত অবমাননার শামিল। 2007 সালে চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল নির্মিত হয়। টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট 2,712 কোটি টাকা বিনিয়োগ করেছে। বন্দরের আমদানি রপ্তানি কন্টেইনারের সিংহভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়। এখন নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। এদের থেকে এটি দেওয়া হবে বিদেশি প্রতিষ্ঠানকে। ভারত থেকে পুশিনের শিকার সখিনা বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গত সোমবার জামিন শুনানির জন্য তাকে আনা হয় ঢাকা মহানগরের মুখ্য হাকিম আদালতে। 15 মিনিট শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
শুনানি শেষে তাকে নিয়ে যাওয়ার সময় তার অবস্থা জানতে চাইলে তিনি জানান ভালো আছেন, কোনো সমস্যা নেই বলে জানান তিনি, কিন্তু তাকে একটু হতবিহ্বল দেখা যায়। শুনানি শেষে সখিনা বেগমের আইনজীবী শরীফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ হল তিনি ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন। ভিসা পাসপোর্ট ছাড়া অবস্থান করার শাস্তি 1 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা। এটা জামিনযোগ্য সেকশন। বিজ্ঞ আদালতের যুক্তি হচ্ছে, আসামি ভারত থেকে এসেছেন এবং তিনি ভারতের নাগরিক। জামিন পেয়ে তিনি ভারতে চলে গেলে তাহলে ট্রায়াল প্রসিডিউর কি হবে, এটা আদালত জানতে চেয়েছেন। সখিনা বেগমকে 5.5 মাস আগে ভারতের আসামে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায় আসাম পুলিশ। এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSF এর কাছে। তখন থেকে পরিবার তার খোঁজ পাচ্ছিল না। গত সেপ্টেম্বরে সখিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পাওয়া যায়। 68 বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে পাঠায়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠায় পুলিশ। দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে 18 নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 19 নভেম্বর বুধবার সকাল 10টার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। সকাল 10:30টার দিকে মিজানুর ফোন কলে বলেন, প্রায় 10 ঘন্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে, আমি সুস্থ আছি। এ বিষয়ে ডিএমপিটি-টিভির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, মিজানুরকে রাতে একটি বিষয়ে কথা বলার জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর রাতেই তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। মিজানুরকে ঠিক কী কথা বলার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল সে বিষয়ে কিছু বলেনি শফিকুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে মিজানুর বলেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার NEIR কার্যকরের প্রেক্ষাপটে আগামী 16 ডিসেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তিনি এর সঙ্গে যুক্ত। ডিবির কার্যালয়ে তাকে নিয়ে গিয়ে কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন। ডিবির কর্মকর্তাদের কথায় তার মনে হয়েছে, ওপরের মহলের নির্দেশনায় তারা চান এই সংবাদ সম্মেলন না হোক। এর জন্য তাকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 2 সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন ও সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। 18 নভেম্বর রাতে সাভার ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 4-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি। 17 নভেম্বর সন্ধ্যা 6:45টার দিকে মিরপুর 12 নম্বরের B ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে হেলমেট ও মুখোশ পরা 3 অস্ত্রধারী কিবরিয়াকে কাছ থেকে গুলি করে হত্যা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে প্রবেশের 2-3 সেকেন্ডের মধ্যেই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেই গুলি শুরু করে। 3 জনের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। একজনের পরনে পাঞ্জাবি, 2 জনের গায়ে শার্ট। দোকানে তখন 9 জন ছিলেন। গুলি শুরু হতেই অন্যরা আতঙ্কে বেরিয়ে যান। কিবরিয়াকে 2 জন লক্ষ্য করে গুলি করে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাদের একজন আরও 3টি গুলি করে দ্রুত সরে যায়। সঞ্জীব চৌধুরী শুধু একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি সাংবাদিক, শিক্ষক, মেন্টর এবং চিন্তাবিদও ছিলেন। সাংবাদিকতার কঠোরতা এবং সঙ্গীতের সংবেদনশীলতাকে একসঙ্গে বহন করেছিলেন তিনি, এবং কখনোই এ 2 ধারার মধ্যে কোনো প্রতিকূলতা তৈরি হতে দেননি। সঞ্জীব চৌধুরী, যিনি সবার আগে ছিলেন এক নাগরিক পরিব্রাজক। ঢাকা নামে নগরটার অলিতে গলিতে আজও যা ছোঁয়া লাগা। 25 ডিসেম্বর 1964 হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দিতে জন্ম নেন সঞ্জীব চৌধুরী। 9 ভাই বোনের মধ্যে তিনি সপ্তম। ঢাকায় এসে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে শিক্ষাজীবন, রাজনীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন অবিচ্ছেদ্যভাবে। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যুক্ত হন এবং পরে সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব নেন। তিনি কখনো স্লোগান দিতেন না, স্লোগান গাইতেন। বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর সঞ্জীবের দ্বিতীয় ঠিকানা হয়ে ওঠে সংবাদপত্র। তিনি কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ, যাই যাই দিন এবং পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভিতে। 2007 সালের 15 নভেম্বর হঠাৎ তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। 2 দিন পর 19 নভেম্বর
তিনি চলে যান মাত্র ৪২ বছর বয়সে। তার শেষ ইচ্ছা হিসেবে ঢাকা মেডিকেল কলেজে তার দেহ দান করা হয়। সঞ্জীব চৌধুরী, যিনি নষ্ট শহরের নাম না জানা অচেনা মাস্তানের দলের মানুষ। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিন শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ১৮ নভেম্বর উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলুয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে ১৩ জন নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশেপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে। ইসরায়েলের দাবি, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান MBS বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। দেশটিতে সফরকালে সৌদি বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগের দিন ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে MBS বলেন, আমরা আশা করছি আজ বা আগামীকাল ঘোষণা দিতে পারব যে $600 বিলিয়ন প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি উন্নীত করছি। তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা AI সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি হবে, যা ভবিষ্যতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। ক্রাউন প্রিন্সের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, মানে 600 বিলিয়ন এখন 1 ট্রিলিয়ন হবে? জবাবে MBS বলেন, হ্যাঁ, অবশ্যই। আজ যে চুক্তিগুলো স্বাক্ষর হচ্ছে সেগুলোই এই বৃদ্ধিকে সম্ভব করবে। ট্রাম্প সৌদি বিনিয়োগের প্রশংসা করে বলেন, আপনি যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছেন, এজন্য ধন্যবাদ। আর যেহেতু আমার বন্ধু, তাই হয়তো এই অঙ্ক 1 ট্রিলিয়নেও পৌঁছাতে পারে, তবে এ বিষয়ে আমাকে আরও কিছু কাজ করতে হবে। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে 10 বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 18 নভেম্বর ঢাকার ব্রিটিশ হাই কমিশন এই সতর্কবার্তা দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে 10 বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না। এর আগে যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ETA কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানায় ব্রিটিশ হাই কমিশন। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ইমেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে প্রয়াত দোষী সাব্যস্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের বিচার বিভাগের ফাইলগুলো জনসম্মুখে প্রকাশের অনুমোদন দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে এসব ফাইল প্রকাশের বিরোধিতা করে আসছিলেন, কিন্তু 3 দিন আগে তিনি আগের অবস্থান থেকে সরে আসেন। এরপর মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফাইলগুলো প্রকাশের প্রস্তাবটি 427 ভোটে পাশ হয়। এখান থেকে বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হলে সেখানে এটি দ্রুত অনুমোদন পায়। এই বিলটি এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য ট্রাম্পের কাছে পাঠানো হবে, আর বুধবারই এটি পাঠাতে হতে পারে বলে রয়টার্স জানিয়েছে। অ্যাপস্টাইনকে নিয়ে সর্বজনীনভাবে প্রকাশযোগ্য নয় এমন নিয়ন্ত্রিত অশ্রেণীবদ্ধ সরকারি রেকর্ডগুলো জনসম্মুখে প্রকাশের জন্য কংগ্রেসের অনুমতির প্রয়োজন ছিল, আর কংগ্রেসের উভয় কক্ষই মার্কিন বিচার বিভাগকে এসব ফাইল প্রকাশের নির্দেশ দিতে সম্মত হয়েছে। ইউনিয়ন ব্যাংকে 2024 সালে 25,790 কোটি টাকা লোকসান হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক বছরে কোনো ব্যাংকে এটাই সর্বোচ্চ লোকসান। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 248 টাকা 90 পয়সা। 2023 সালে ব্যাংকটির লোকসান ছিল 292 কোটি টাকা, আর শেয়ার প্রতি লোকসান ছিল 2 টাকা 82 পয়সা।
এ খাতের দ্বিতীয় সর্বোচ্চ ৩,066 কোটি টাকা লোকসান দিয়েছে জনতা ব্যাংক। এছাড়া এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক ১,০০০ কোটি টাকার বেশি করে লোকসান দিয়েছে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশের মোট ৪,২০,৩৩৫ কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে ২৫,৩০৩ কোটি টাকাই ছিল ইউনিয়ন ব্যাংকের। ব্যাংকটির খেলাপি ঋণের বেশিরভাগই চট্টগ্রাম কেন্দ্রিক। বাঙালিয়ানা সানহে সংবাদ শেষ হলো। ধন্যবাদ।